আন্দোলনের আমাদের যে ন্যায় বিচারের আন্দোলন তার 38তম দিনে আজকে আমরা যখন গিয়েছিলাম তখন এখান থেকে বলে গিয়েছিলাম যে আমরা যে আমাদের সদিচ্ছা দেখাচ্ছি যে আমরা একটা আলোচনায় বসতে চাই এবং আমাদের 5 দফা দাবি নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি। আমরা গেলাম, সেখানে গিয়ে দু তরফ থেকেই মিনিটস লেখার যে দাবি সেটা আমাদের চাপে বাধ্য হলেন তারা, আমরা নিয়ে ঢুকলাম। সেখানে দীর্ঘক্ষণ আলোচনা হলো। তার প্রথম কয়েকটি কথা, 2-3টে জিনিস এই মিটিংয়ে হয়েছে। কিছু সদর্থক আলোচনা হয়েছে, কিছু আলোচনা অসম্পূর্ণ। কিন্তু প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, যার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি, তাকে তিনি সরিয়ে দেবেন। আজকে এই যে এটা উনি মেনেছেন, এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয়। এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন সাফাই করা অভিযান যে আমরা করেছিলাম, তাতে ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে। এটাও আন্দোলনের একটা বড় জয়। ডিসি নর্থ, যে ডিসি নর্থ যার বাবা নির্যাতিতা যে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হবে। আজকে এতদিন পর, 38 দিন পর আমাদের যে আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করল রাজ্য প্রশাসন। কিন্তু এরপরেও কয়েকটা কথা বলে নেওয়া জরুরি। এই যে স্বাস্থ্য ভবন অভিযানে আমরা এসেছিলাম, এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোপাটে আমাদের প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যে যোগাযোগ এবং এই যে থ্রেট সিন্ডিকেট, এই যে দুষ্টচক্র, যে দুর্নীতি, তা বিষয়ে একটা আলোচনা হয়েছে বটে, কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ রয়েছে। সেই আলোচনা আবার ফার্দার হবে বলে জানানো হয়েছে। কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি যে যতক্ষণ না অবধি, এখনো অবধি মৌখিক আশ্বাস পাওয়া গেছে, যতক্ষণ না অবধি এটার বাস্তবায়ন ঘটছে, ততক্ষণ অবধি আমরা আমাদের এই যে আন্দোলন, এই যে অবস্থান, কর্মবিরতি, সেই নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না। আগে বাস্তবায়ন হবে, আগে কালকে সুপ্রিম কোর্টের শুনানি হবে, তারপর আমরা প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে, তারা সবাই মিলে বসে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবো, তার আগে নয়। আপনারা জানেন আজ আন্দোলনের 38তম দিনে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয়েছে আমাদের সাথে আলোচনা করা যেতে পারে। আমরা বারবার বলেছি আমাদের লড়াই মহামান্য সুপ্রিম কোর্টে যেমন আছে, যেমন চলছে ন্যায় বিচারের দাবিতে, ঠিক সেই রকম রাজ্য প্রশাসনের কাছেও আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি দেওয়া ছিল। আমরা মনে করি এই সুনির্দিষ্ট দাবি দেওয়ার জন্য আমরা বারবার বলেছি আমাদের দিক থেকে আমরা আলোচনায় বসতে চাই। আমাদের সদিচ্ছার যে কোনো অভাব ছিল না, তা আমরা রেখেছি। আলোচনার শুরু এবং আলোচনার যে ফলাফল উঠে এসছে, সেই জায়গা সম্পর্কে কিছু কথা বলতে চাই। তিনি পরিষ্কার বলেছেন আমাদের যে ন্যায় বিচারের দাবি, যে ন্যায়সঙ্গত দাবি, সেখানে আমাদের যে যুক্তি, আমাদের যে প্রশ্ন 9 তারিখের ঘটনাকে কেন্দ্র করে এবং
38 দিনের তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সিপি স্যারকে সরিয়ে দিতে হবে। তাহলে এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারি সমাজ, নার্সিং পড়ুয়া, সিস্টার, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী সহ এই সমাজের সমগ্র অংশে। আমরা মনে করি তাদের যদি আকুণ্ঠ সমর্থন না থাকতো তাহলে হয়তো আজকে এই জয় আমরা ছিনিয়ে আনতে পারতাম না। তার জন্য সবাইকে ধন্যবাদ। খুব লজ্জাজনক, আমরা যখন তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে প্রতিটা পয়েন্ট তুলে ধরি তখন তিনি ডিসি নর্থের প্রসঙ্গে যখন আমরা বলি যে নির্যাতনার বাবা মার যে বক্তব্য, যে তথ্য যখন তুলে ধরি, তিনি তার কাছে মাথা নত করতে বাধ্য হন। সেই জায়গা থেকে ডিসি নর্থকে সরিয়ে দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আজ আমাদের যে স্বাস্থ্য ভবন অভিযানের 5 দিন অতিবাহিত হতে চলেছে, আমরা মনে করেছি, আমরা বলেছি যে এই যে 7 দিন অতিবাহিত হতে চলেছে, আমরা বলেছি যে স্বাস্থ্য ভবন কি পরিমাণ দুর্নীতির জায়গা, দুর্নীতির চক্র। কে এই সন্দীপ ঘোষ, যে কার এই বাড়বাড়ন্ত, কিসের জন্য, কিসের দাবিতে, সেই জায়গা আমরা রেখেছি। রিনোভেশন, রিকনস্ট্রাকশন কার অর্ডারে, কিসের ভিত্তিতে, সেই জায়গাও আমরা রেখেছি। ডিএমই ডিএসএইচ স্যারকে তিনি সরিয়ে দেবেন বলেছেন। এটাও আন্দোলনের যেমন একটা জয় হিসেবে আমরা দেখি, ঠিক সেই রকমের আমরা প্যারালাল সাথে সাথে প্রশ্ন তুলেছি, কেন প্রিন্সিপাল সেক্রেটারি নয়? তার ওই রিনোভেশন, রিকনস্ট্রাকশনে কার সাইন ছিল? তিনি কি, কেন তিনি এই জায়গা থেকে অপসারিত হবেন না, সেই জায়গাও আমরা তুলে এনেছি। পাশাপাশি তিনি বলেছেন আমাকে এই জন্য একটু সময় দিতে হবে। তিনি সময় পেলে তিনি বলেছেন আমার উপর ভরসা রাখো। আমরা বলেছি আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত, আপনাকে এই ব্যাপারে বিবেচনা করে দেখতেই হবে। এই জায়গা আমরা রেখেছি। রিগার্ডিং সেফটি, সিকিউরিটি এবং থ্রেড কালচারকে কেন্দ্র করে যে জায়গা কলেজে কলেজে ভয়ের পরিবেশ তৈরি করেছে, সেই জায়গা থেকে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন কেন প্রয়োজন, কেন ডেমোক্রেটিক ফর্মে স্টুডেন্ট ইউনিয়ন প্রয়োজন, তার প্রাসঙ্গিকতাকে আমরা মনে করিয়ে দিয়েছি। আমরা বলেছি যে কেন এগুলো কলেজের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য কেন প্রয়োজন, কেন 9ই আগস্টের ঘটনার সাথে এই রকমের ডেমোক্রেটিক পরিবেশ প্রয়োজন, তার প্রাসঙ্গিকতা আমরা তাদেরকে মনে করিয়ে দিয়েছি। তিনি একটা টাস্ক ফোর্স গঠন করতে চেয়েছেন। আমরা মনে করি যে এই টাস্ক ফোর্স ছাড়াও তার আগে তাদের দিক থেকে কিছু সদর্থক ভূমিকা এই বিষয়গুলো নিয়ে থাকা প্রয়োজন। তিনি কিছু টাকার স্যাংশন করেছেন, সেই নিয়েও আলোচনা করেছি, কিন্তু আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশ যদি কলেজের বুকে না থাকে, যত টাকাই আপনি নিয়ে আসুন তা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তাহলে এই জায়গা থেকে আমাদের যে দাবি ছিল, আমরা তাদের সাথে আলোচনায় আবার বসতে চেয়েছি। কেন আমরা মনে করি রোগী কল্যাণ সমিতির মতন জায়গা, যেগুলো কলেজের বুকে দুর্নীতির আতুরঘর, কেন ডেমোক্রেটিক স্টুডেন্ট ইউনিয়ন দরকার, কেন রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন দরকার, এই যে কলেজে কলেজে থ্রেড কালচারের যে পরিবেশ তৈরি হয়েছিল, যে ভয় ভীতির পরিবেশ তৈরি হয়েছিল, সেই ভয় ভীতির পরিবেশকে সমূলে উৎপাদন করা কেন প্রয়োজন, সেই প্রাসঙ্গিকতাও আমরা মনে করিয়ে দিয়েছি। কেন কেন কলেজের বুকে পাস ফেলকে কেন্দ্র করে বিভিন্ন ছেলে মেয়েদেরকে হ্যারাসমেন্ট, র্যাগিং এর মতন নোংরা কালচার কলেজের বুকে জন্ম নেয়। এই জন্ম নেওয়ার জন্য কারা দায়ী, কে বা কারা দায়ী, এই সম্পর্কে সুনির্দিষ্ট তদন্ত প্রক্রিয়া করতে হবে। এই সমস্ত কিছু আমরা তার আলোচনার জায়গাতে এনেছি। আমরা যা যা পেয়েছি তা আপনাদের কাছে রাখলাম। বাকি যে আলোচনা আছে সেই আলোচনা নিয়ে আমাদের যা আন্দোলনের কর্মসূচি নির্ধারিত হবে সেই পথে আমরা এগোবো। রিগার্ডিং এখানকার অবস্থান বিক্ষোভ এবং কর্মবিরতির প্রশ্নে আমরা এই কথাগুলো রিটেন এবং মৌখিক ফর্মে পেয়েছি, কিন্তু এগুলো বাস্তবায়িত হতে দিতে হবে। সেই বাস্তবায়িত হওয়ার জন্য আমরা মনে করি আন্দোলনের যে মর্যাদা জানিয়ে অতি দ্রুততার সাথে তিনি এই তদন্ত, এই যে বাস্তবায়িত তিনি করবেন এবং আন্দোলনকে ন্যায়সঙ্গত আন্দোলন থেকে উঠে আসা যে দাবিকে, সেই দাবিকে মর্যাদা দেবেন। বন্ধুগণ,
আজকের মিটিং এ আমরা কি কি পেয়েছি, কি কি পেতে চেয়েছি সে ব্যাপারে দাদারা সবিস্তারে আলোচনা করেছে। কিন্তু আমি এই রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা কথা বলতে চাই। প্রশাসন কি সাপের 5 পা দেখেছে? তুমি এই সত্যের পথে হাঁটা, এই সত্যের সৈনিকদের বুকের আগুন তুমি দেখনি। এটা আমাদের শুরু। মনে রাখবেন, যেমন যদি সফলতা একটা সুন্দর ফুল হয়, বিনম্রতা তার একটা সুগন্ধ। আমরা ওই সফলতার জায়গা থেকে বিনম্রতার সঙ্গে বারবার আমরা তোমাদের কাছে গিয়েছি। আমরা আমাদের মনের বিচার চাইতে চাইতে আজকের 38তম দিন পর্যন্ত পৌঁছে গেছি। আমাদের বোনের ওই রক্ত মাখা লাল চোখ আমরা দেখেছি। ওই লাল চোখটাকে আমরা মশাল করে নিয়ে আমাদের বুকের ভিতরে এই রক্তায়ন হয়েছি। সমস্ত খুনি, দম্ভী, অহংকারী, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। সত্যের এই যে সাহসিকতা, সত্যের এই যে সাহসিকতা, এটা জেগে উঠেছে। মনে রাখবে, আমাদের বোনের বিচার এখনো বাকি আছে। আমরা লড়ছি, আরো লড়বো ততদিন পর্যন্ত যতদিন না বিচার না যায়। আজকে সবে একটা উইকেট পড়েছে, সিপির রেজিগনেশন। আরো এখনো বাকি আছে আমাদের যুদ্ধ। হেলথ সেক্রেটারিরও আমরা পদত্যাগ চাইছি। ওই পদত্যাগটা আমরা ছিনিয়ে নেব, এটুকু আমি বলে দিতে চাই। We want justice. We want justice. आज माननीय मुख्यमंत्री के साथ जो हमारी मीटिंग थी, उसमें हमने सारे पॉइंट्स को लेकर डिस्कस किया और ये क्लियरली उनको हम समझाया हमने कि हमें जस्टिस और जस्टिस ही चाहिए। ये इस आंदोलन की एक छोटी सी कामयाबी है जो हमने आज 38वें दिन अचीव किया है। आज 38वें दिन मानना पड़ा कि कमिश्नर ऑफ पुलिस कहीं ना कहीं जस्टिस में रुकावट, कहीं ना कहीं इस प्रक्रिया में उन्होंने रुकावट डाली है और उनका रेजिग्नेशन, उन्हें निकालना एक्सेप्ट किया गया है। हम ये आंदोलन और भी आगे कंटिन्यू करेंगे क्योंकि हमारा जो डिमांड हमने दिया था उसमें डीएमई डीएचएस तो माना गया, लेकिन प्रिंसिपल ऑफ हेल्थ सेक्रेटरी का डिमांड अभी तक ये कहा गया है कि ये डिस्कशन के बाद, सोचने के बाद इस पर फैसला किया जाएगा। हम यहाँ पर बता देना चाहते हैं वेस्ट बंगाल जूनियर डॉक्टर फ्रंट की तरफ से कि जब तक स्वास्थ्य भवन पूरा का पूरा साफ नहीं हो जाता, हम यहाँ से नहीं जाएंगे। उसी के साथ आगे जो हमारा डिस्कशन सिक्योरिटी और डेमोक्रेटिक इलेक्शन को लेकर था, उसके लिए मुख्यमंत्री जी के तरफ से एक स्पेशल टास्क फोर्स का बनाया गया। लेकिन हमारा डिमांड ये है कि वो सिर्फ टास्क फोर्स बनाने से ये काम पूरा नहीं होगा, और भी डिस्कशन, और भी इस पे आलोचना, और भी इस पे डिस्कशन करने की बहुत जरूरत है। हम ये जानते हैं कि जो भी मेडिकल कॉलेजेस में आज जो इतना करप्शन है वो इसी वजह से है कि कहीं पर भी डेमोक्रेटिक इलेक्शंस नहीं होते। हम जानते हैं कि अगर स्टूडेंट बॉडी मजबूत होगा तो हर एक स्टूडेंट को ताकत मिलेगी कि वो अपना आवाज सही जगह पर सही वक्त पर उठा सके, ताकि और अभया जैसा कोई एक हादसा दोबारा न हो। और भी सारी चीजों पर डिस्कशन हुई। हम यह आश्वासन दिलाते हैं कि जब तक जस्टिस हमें पूरा का पूरा ना हासिल हो, ये आंदोलन, ये मूवमेंट
चलता रहेगा। और जो जो लोग हमारे साथ जुड़े हुए हैं उनको दिल की गहराई से बहुत बहुत शुक्रिया। आप हमारे साथ ऐसे ही जुड़े रहिए। हम जरूर जरूर इस सिस्टम, इस सोसाइटी को बदलेंगे। इस बात के साथ और भी कहना चाहता हूं कि आज जो भी हुआ है हमारे लिए ये बस थोड़ा सा जीत है। अभी रास्ता बहुत दूर बाकी है दोस्तों, हमें सबको एक साथ चलना है। आज हम कुछ जनों ने हमारे दीदी के न्याय विचार के लिए 38 दिन के बाद खड़े होने के बाद भी आज हमने 4 ऑफिशियल लोग का हमारे सीएम के पास से एक प्रॉमिस लेकर आया है। और इसी तरह से बाकी जितने भी दुष्ट, बाकी जितने भी एक गंदे काम में शामिल थे, जब तक सबको ना हटा दे तब तक हम लोग लड़ते रहेंगे। हमारी दीदी जो 9th को इस तरह से हॉस्पिटल में पाई गई थी, उसकी दुर्घटना सुनने के बाद मैडम भी हमारे साथ बहुत ही कोऑपरेट किए हैं। उन्होंने भी कहा है इस बारे में सब कुछ देखेंगे, लेकिन जब तक पेन और पेपर में सारे डिटेल्स ना मिल जाए, जब तक पेन और पेपर में ऑर्डर ना पास हो जाए, हम लोग इसी तरह लड़ते रहेंगे, इसी तरह जीतते रहेंगे। আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে গিয়েছিলাম। তাদের ইমেলকে এক সদর্থক পদক্ষেপ ভেবে প্রথমেই যেটা বলতে চাই, বৈঠকের শুরুতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 5 দফা দাবিকে ন্যায্য দাবি বলে মেনে নিয়েছেন। তার মধ্যে যে প্রথম দাবি জাস্টিস ফর অভয়া, সেটাকে তিনি মান্যতা দিয়েছেন এবং বলেছেন সুপ্রিম কোর্টে যাতে তাড়াতাড়ি বিচার পাওয়া যায় তার জন্য তার যা যা সরকারি পদক্ষেপ নেওয়া যেতে পারে তিনি নেওয়ার চেষ্টা করবেন। এরপরে বাকি 4 দফা নিয়ে আলোচনা হয়। তার মধ্যে কিছু কিছু দাবি উনি মেনে নেবেন বলে আশ্বাস দিয়েছেন, যা আপনারা শুনতে পাচ্ছেন, এবং কিছু কিছু দাবি নিয়ে আরো আলোচনা ভবিষ্যতে হবে বলে তিনি আমাদের জানিয়েছেন। এমত অবস্থায় আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন যে আজ অন্য এক উচ্চতায় গেল তা আমরা মনে করছি। এবং আমরা যতক্ষণ না অবধি নির্দিষ্ট পদক্ষেপ দেখব, শুধু আশ্বাসে নয়, আমরা নির্দিষ্ট পদক্ষেপ যতক্ষণ না দেখব ততক্ষণ পর্যন্ত আমাদের এই ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাব।